সালামু আলাইকুম। ৪৫তম বিসিএস ৯০ দিনের প্রিলিমিনারি প্রস্তুতির ডে 15-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ থেকে আজকে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা পড়তে গেলে দেখবেন এইরকম একটা প্রকারভেদ আছে, যেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে কি ইম্পারাটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ 5টা প্রকারভেদ আছে। আরেকটা অংশ আপনারা পড়তে গেলে এরকম দেখবেন যেরকম একটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, তো এই অংশগুলো দেখেন যে কোনটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, হ্যাঁ কোনটা কাকে বলে বা কোনটা কার উদাহরণ, হ্যাঁ এইটা খুব ভালোভাবে জানবেন। যেমন এইখান থেকে জানবেন যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ এই অংশটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। নিচের কোনটা সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ এগুলো চেনার যে পদ্ধতিগুলো আছে, হ্যাঁ যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স বা কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এইটা তো অবশ্যই জানতে হবে। পাশাপাশি আমাদেরকে এখান থেকে আরেকটা যে অংশটা পড়তে হবে, যদিও বা এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেও আমাদের চলে আসে। হ্যাঁ, আমরা সেন্টেন্স পড়ার সময় এই অংশটা আলাদাভাবে পড়ে ফেলবো। সেটা হচ্ছে কি যে আপনি এইগুলোরই রূপান্তর, হ্যাঁ ট্রান্সফরমেশন, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কীভাবে যাবেন বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা ইম্পারেটিভে কীভাবে যাবেন, অর্থাৎ এই 5টার মধ্যে যে রূপান্তরগুলো আছে সেইগুলো। এবং এক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড, হ্যাঁ এই 3টার মধ্যে যে রূপান্তরগুলো আছে একটা থেকে আরেকটা, সেইটা হ্যাঁ সেন্টেন্সের মধ্যে এই অংশগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবেন। হ্যাঁ, প্রায় প্রতি বছরই দেখা যায় যে সেন্টেন্সের এই অংশগুলো থেকে, হ্যাঁ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে বেশি বেশি আসে। প্রিলিমিনারিতে প্রায় 1 মার্কসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, এরপরে আমরা দেখি ম্যাথের ক্ষেত্রে, জ্যামিতির ক্ষেত্রে আমরা কি রেখা, কোণ এবং ত্রিভুজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা চতুর্ভুজ অংশটা পড়বো। তো চতুর্ভুজ অংশ পড়তে গেলেই দেখবেন যে কোনো বইয়ের মধ্যে, হ্যাঁ আয়তক্ষেত্র সম্পর্কিত, হ্যাঁ দেখেন চতুর্ভুজের মধ্যে কি কি আছে দেখবেন। যেমন একটা অংশ দেখাচ্ছে এখানে আয়তক্ষেত্র, হ্যাঁ এরপরে আসবে বর্গ, আসবে সামন্তরিক, আসবে হ্যাঁ রম্বস, আসবে ট্রাপিজিয়াম, আসবে এইগুলোই কিন্তু চতুর্ভুজের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন এই চতুর্ভুজের মধ্যে যে অংশগুলো বললাম, দেখেন আয়তক্ষেত্র এরকম। প্রথমে যে কাজটা আপনারা করবেন, এখানে চিত্র দেখতে পাচ্ছেন আয়তক্ষেত্র, হ্যাঁ আয়তক্ষেত্র কি, হ্যাঁ তারপর হচ্ছে বর্গক্ষেত্র কি, রম্বস কি, এই চিত্রগুলো খুব ভালোভাবে বুঝবেন। এবং যে চিত্রের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল করবেন যে একটার সাথে আরেকটার মিল অমিলটা কি, হ্যাঁ পার্থক্যটা কি, কোনটার সাথে কোনটার কোন অংশে মিল আছে, কোনটার মিল আছে, কোনটার কোণে মিল আছে, কোনটার বাহুতে মিল আছে, কোনটার কোণে মিল নেই, কোনটার বাহুতে মিল নেই, এইটা খুব ভালোভাবে বুঝবেন। এই বৈশিষ্ট্যগুলো পড়বেন। হ্যাঁ, এবং এখান থেকে পরীক্ষায় যে অংশগুলো আমাদের প্রয়োজন হয়, প্রশ্ন পরীক্ষায় যেগুলো আসে সেগুলো হচ্ছে নর্মালি এই সূত্রগুলোর ব্যবহার আসে। ক্ষেত্রফল কি, পরিসীমা কি, কর্ণ কি, তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু চিত্র থেকে সরাসরি বের করা যায়। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু চিত্র থেকে, চিত্র আঁকলেই আনসারগুলো চলে আসে। তবে আমরা সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা দ্রুত অঙ্ক করার জন্য সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। যদি সম্ভব না হয় আপনার চিত্রের সাথে মিল করেও কিন্তু করতে পারেন। হ্যাঁ, আপনারা সূত্রগুলোও মনে রাখার চেষ্টা করবেন, চিত্রের সাথে কিভাবে বের করা যায় সেইটাও করতে পারবেন। ইভেন যদি সূত্র না মনে থাকে, পরীক্ষার হলে যদি আপনার পর্যাপ্ত সময় থাকে, আপনি চিত্রের মাধ্যমে সূত্রটা বের করতে পারেন। তবে ওইখানে একটু সময় লাগতে পারে, এই জন্য সবাই চেষ্টা করবেন মানে বাসার মধ্যেই সূত্র ব্যবহার করতে, চিত্র ব্যবহার করতে সবভাবেই সমাধান করবেন। তারপরে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন দেখেন এই সূত্রগুলোকে কাজে লাগিয়েই কি এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু নর্মালি ওই সূত্রগুলোরই প্রয়োগ। হ্যাঁ, ওই সূত্রগুলোরই প্রয়োগ এইভাবে বিভিন্ন অঙ্কে দেওয়া আছে। আপনাদের কী করতে হবে, এরপরে ওই সূত্রগুলো নিয়ে এরপরে আপনাকে এই অঙ্কগুলো কি সমাধান করে ফেলতে হবে। এরপরে যে অঙ্কগুলো দেওয়া আছে যে কোনো বইয়ের মধ্যে, ওই সূত্রগুলোর প্রয়োগ বা যেগুলো টাইপ আকারে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করতে হবে। যেমন এখানে দেখেন আমরা আয়তক্ষেত্র দেওয়া, এরপরে যেমন দেখেন এখানে আছে বর্গক্ষেত্র, ওই সেমভাবে কিন্তু বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য দেখবেন এখানে বর্গক্ষেত্রের একটা চিত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্র বলে দেওয়া আছে। হ্যাঁ, চিত্রটা ভালোভাবে বুঝবেন, চিত্র থেকে সূত্রগুলোতে আসবে, তারপরে ওইভাবে সেমভাবে অঙ্কগুলো সমাধান করবেন। তো এখানে যে অংশগুলো আছে, হ্যাঁ কি বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম, এই অংশগুলো একইভাবে শেষ করে ফেলবেন। এবং এখানে আরেকটা অংশ আছে দেখেন বহুভুজ, হ্যাঁ এই অংশটাও এর সাথে পড়ে ফেলবেন। হ্যাঁ, বহুভুজের ক্ষেত্রে দেখবেন একটা অংশ আছে হচ্ছে কোণের পরিমাণ বের করা। হ্যাঁ, এখানে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ, এই যে অংশটা, হ্যাঁ এখানে সূত্রটা একটু ভালোভাবে দেখবেন এবং অন্তস্থ কোণ বহিস্থ কোণের যে সমস্যাটা হয়, কনফিউশনটা হয়, সেটা একটু ক্লিয়ার করবেন। এবং পাশাপাশি দেখেন বাহুর সংখ্যা বের করা, হ্যাঁ এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, কোণের সংখ্যা এবং বাহুর সংখ্যা, এটাই নর্মালি পরীক্ষায় বেশি আসে। কীভাবে কোণ বের করবেন, কীভাবে বাহুর সংখ্যা বের করবেন, এখান থেকে এই অংশটা একটু কনফিউশনটা ক্লিয়ার করে অন্তস্থ বহিস্থ কোণের সাথে এটা একটু পড়ে ফেলবেন। হ্যাঁ, তাহলে এটা গেল হচ্ছে কি জ্যামিতির অংশটা, চতুর্ভুজ। এরপরে আসি বাংলাদেশ বিষয়ে বলি। বাংলাদেশ বিষয়ে বলি, যেটাকে আমরা বলি সবচেয়ে বড় সিলেবাস। তবে আমি যদি বলি যে এই মুহূর্তে যে আপনারা যদি বাংলাদেশ বিষয় বলিতে এত ডিটেলস না পড়তে চান, বা যদি মনে করেন যে আমাকে পরীক্ষায় কমন পেতে হবে, তাহলে দেখেন যেমন কি প্রাচীন ইতিহাস থেকে 1947 পর্যন্ত আমরা এটারই কি দিয়েছি প্রথম অংশ, অর্থাৎ এইটাকে আপনার বইয়ের মধ্যে যতটুকু আছে আপনি সেটাকে 2টা ভাগে ভাগ করবেন করে প্রথম অংশটা আজকে পড়বেন, আর আগামীকালের জন্য আমরা দ্বিতীয় অংশটা পড়া রাখছি। হ্যাঁ, এখন এখান থেকে কি পড়বেন, যদি আপনি এত ডিটেলসে কোনো কিছু না পড়তে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য সেটা হচ্ছে
যে কোনো বই থেকে যার কাছে যে বই আছে, হ্যাঁ, সেটা যে বই হোক না কেন, MP3 হোক, প্রফেসরস হোক, অনেকেই শুধুমাত্র MCQ এর বই পড়েন, ক্র্যাক দ্য প্রিভিয়াস কোশ্চেন হোক, যে বই হোক না কেন, আপনার কাছে যে বইটা আছে সেই বই থেকে বিগত বছরে আসা এই অংশগুলোর মধ্যে শুধুমাত্র প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে আপনি শুধুমাত্র সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বেন। হ্যাঁ, যদি অতিরিক্ত কিছু না পড়তে চান, এর বাইরে কিছু করার দরকার নেই, প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বেন। তবে পড়ার সময় অবশ্যই মিল অমিল করে পড়বেন। হ্যাঁ, মানে একটু পার্থক্য করে করে পড়বেন, একেবারে ঝাড়া মুখস্থ করতে গেলে সমস্যা হবে। যেমন প্রথম রাজাকে, শেষ রাজাকে, কোন রাজার অবদান কি, এইভাবে একটু পার্থক্য করে করে পড়বেন। নর্মালি বিগত বছরের প্রশ্নগুলো থেকেই এই অংশের প্রশ্ন বেশি রিপিট হয়। হ্যাঁ, তো আপনারা কি করতে পারেন, যদি এর সাথে কিছু পড়তে চান তাহলে ওই বিগত বছরের প্রশ্নের সাথে যে কোনো একটা ডাইজেস্ট থেকে আসা তথ্যগুলো এখানে পড়তে পারেন। এখানে অনেক অনেক তথ্য দেওয়া আছে যে কোনো বইয়ের মধ্যে, এত তথ্য পরীক্ষার জন্য আসে না। হ্যাঁ, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যদি 60টা প্রশ্ন আসে আপনি দেখবেন 6টা বা 7টাই প্রশ্ন আসছে বিগত সাল থেকেই। আর আপনি যদি এর সাথেও কিছু গুছিয়ে পড়তে চান, যে কোনো একটা ডাইজেস্ট করলেই যথেষ্ট। হ্যাঁ, তো এই অংশটাকেই প্রাচীন ইতিহাস থেকে 47 পর্যন্ত যে অংশগুলো আছে এটাকে দুইটা অংশে ভাগ করে নিয়ে আপনার বইয়ের মধ্যে যেভাবে আছে সেটাকে দুইটা অংশে ভাগ করে নিয়ে আপনি প্রথম অংশটা আজকের জন্য পড়বেন, আর আগামীকালের জন্য আমরা দ্বিতীয় অংশটা পড়াই রাখবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।